বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমি ব্রাত্য বসু। আজকের বিষয়টা যদি বলতে হয় এক কথায়, তাহলে হচ্ছে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, মামাটি মানুষের সরকারের যে ইতিবাচক উন্নয়নমূলক রাজনীতি এবং সেই সঙ্গে আমাদের বিরোধী দলের যে এই উন্নয়ন এবং ইতিবাচকতাকে ধ্বংস করার জন্য যে কোনো পন্থা নেওয়া, এমনকি নেতিবাচকতা, একটা বিশৃঙ্খলা প্ররোচনা দেওয়া, অর্থাৎ সদর্থক বনাম নমর্থক, পজিটিভ বনাম নেগেটিভ, এই রাজনীতিতে মধ্যে দিয়ে যে পশ্চিমবঙ্গ যাচ্ছে নির্বাচনের প্রাক্কালে আগামী, সেটাকে একটু আপনাদের সামনে খোলসা করে বলা। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সারা ভারতবর্ষে সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প গত 10 তারিখ শেষ হয়েছে, প্রথম ফেজ। তার নাম দুয়ারে সরকার। আবার আজ থেকে এই 10 দিনের কাজের খতিয়ান নিয়ে ঝাড়াই বাছাই করে আবার আজ থেকে এই দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে। ডিসেম্বর 11 পর্যন্ত 2020, আজকে 15 তারিখ, মোট ক্যাম্প খোলা হয়েছিল 652টা এই দুয়ারে সরকারের জন্য, এবং তাতে লোক নথিবদ্ধ হয়েছেন, নথিভুক্ত করেছেন মোট 65 লক্ষ মানুষ। স্বাস্থ্যসাথীর জন্যে যে মধ্যবিত্ত সেক্টরটাকে আমরা দিনের পর দিন দেখছি, বিজেপি কেন্দ্রীয় সরকার এই বিরাট সংখ্যক মধ্যবিত্ত তাদের ভাবনার ডোমেনে কোথাও নেই। আর আমাদের সরকার ঠিক তার উল্টো কাজ করে যে স্বাস্থ্যসাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় প্রণয়ন করলেন, নিয়ে এলেন, এই 65 লক্ষ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ক্লাসের দিক থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে বিপুল সংখ্যক চাহিদা। যদি শুধু 10 দিনে এটা 65 লক্ষ হয়, তাহলে আগামী কদিনে কোন দিকে যাচ্ছে? আরও 3টে ফেজ আছে। এই ফেজ শেষ হবে 1 ডিসেম্বর শুরু হয়েছে, 28 জানুয়ারি, মানে ধরে নেওয়া যায় 28 জানুয়ারির পর আবার 2-3 দিন খতিয়ান হবে, হতে 30-31 জানুয়ারি হবে। অর্থাৎ 2 মাসের এটা একটা প্রকল্প। এই 2 মাসের প্রকল্পে, প্রথম প্রকল্পে যদি 65 লক্ষ হয়, তাহলে আপনারা হিসেব করে দেখুন এই 4টি ফেজে, 4টি পর্যায়ে মোট কত সংখ্যক মানুষ এখানে নাম লেখাবেন এবং উপকৃত হবেন। এবং যদি একই সঙ্গে এই স্বাস্থ্যসাথীর সঙ্গে আমি একটা টেবিল এনেছি, সেখানে আমি চোখে দেখি, আমি আপনাদের দেখাতে চাই যে কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান ভারত, যেটা 2018 সালে লাগু হয়েছে, আমরা এর কাজ শুরু করেছি 2016 সালে। এর তুলনামূলক হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আর্থিক সাহায্য 100% টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। আয়ুষ্মান ভারতে 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়, 40% টাকা ম্যাচিং গ্র্যান্ট ওই যে রাজ্যে আয়ুষ্মান ভারত আছে সেই রাজ্য সরকার দেয়। এই স্বাস্থ্যসাথীর প্রকল্পে সুবিধাভোগের আওতায় রাজ্যের 100% মানুষ পড়েন, 100%। আপনি চাইলেও স্বাস্থ্যসাথী করাতে পারেন, আবার কোনো ধরা যাক কেউ একজন আছেন হয়তো গরিব ভ্যান চালক, তিনিও পারেন, বা ট্রলার চালক, বা ছোট কৃষক, ছোট মিল মজুর, তিনিও চাইতে পারেন। আর কেন্দ্রীয় সরকারের কেবলমাত্র 40% মানুষ এই বিমার আওতায় এসছেন। আমাদের এই প্রকল্প বাবদ আমাদের রাজ্য সরকারের 2000 কোটি টাকা খরচা হচ্ছে প্রতি বছর। আমাদের শুধু এই বছর খরচা আছে 925 কোটি টাকা। আর 2019-20 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্পে যে বরাদ্দ যে ব্যয়, তার মাত্র অর্ধেক বহন করবে কেন্দ্রীয় সরকার। এইখানে
নারী পুরুষ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে রাজ্য সরকার এই সুবিধা দিচ্ছে। এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যদি কেউ থাকেন, বয়োজ্যেষ্ঠ নারী, বয়স্ক মানুষ, বর্ষীয়সী মানুষ, তিনি বিশেষ সুবিধা পাবেন, তিনি আগে পাবেন এই কার্ড। কেন্দ্রীয় সরকারের এরকম কোনো সুবিধা নেই। ফলে আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে গোটা ভারতবর্ষে, যেখানে দিল্লিতে, হরিয়ানায়, পাঞ্জাবে, মধ্যপ্রদেশে, মধ্য ভারতে কৃষক আন্দোলন দিনে দিনে মোদী সরকারের গলার ফাঁস হয়ে উঠছে। সেখানে পশ্চিমবঙ্গে কোনো কৃষক আন্দোলন নেই। কেন নেই? তার কারণ এই যে কালা কৃষি বিল, তার যে ভয়ঙ্কর দিকগুলি কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে, তার যে বাফার জোন, সেটা আমাদের কৃষক বন্ধুদের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই কৃষকদের সুরক্ষিত করে রেখে দিয়েছে, প্রোটেক্টেড। আমাদের রাজ্যের কৃষকরা সেই নিরাপদ অবস্থানে আছেন, দে ফিল প্রোটেক্টেড। কেননা কৃষক বন্ধুদের, আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের মুখ্যমন্ত্রী তৈরি করে যে কৃষক বন্ধু যে প্রকল্প, তার আর্থিক সহায়তা প্রত্যেক একর, একজন কৃষক একর প্রতি 5,000 টাকা পান। আর প্রধানমন্ত্রীর যে কিষাণ বিল, তাতে একর প্রতি একজন কৃষক একর প্রতি পাবেন মাত্র 1,214 টাকা। অর্থাৎ আমরা দিচ্ছি 5,000 টাকা কৃষককে একর পিছু, কেন্দ্রীয় সরকার 1,214 টাকা। সমস্ত কৃষক পরিবার, এই কৃষক বন্ধুতে রাজ্যের সমস্ত কৃষক পরিবার, তারা এই কৃষক বন্ধুর আওতার, প্রকল্পের আওতার মধ্যে আছেন, আসতে পারেন। কিন্তু এই পিএম কিষানে যে প্রকল্প, সেখানে সেই চাষি আসতে পারবেন যার 2 হেক্টর জমি আছে, 2 হেক্টর জমি আছে। অর্থাৎ ছোট চাষিদের জন্যে কোনো নিরাপত্তা নেই। আমরা এই কৃষক বন্ধু প্রকল্পে প্রতিটি কৃষককে 100% বিমার আওতার মধ্যে নিয়ে আসছি। 100% বিমার সুবিধা তাদের আমরা দিচ্ছি। সেখানে পিএম কিষাণ একজন কৃষককে দিচ্ছেন 92% বিমা, 92%। এছাড়াও আমরা অতিরিক্ত সুবিধা দিচ্ছি যে 18 থেকে 60 বছর বয়সী যদি কোনো একজন কৃষক মারা যান, একটি কৃষক, তার সমস্ত পরিবার 2 লক্ষ টাকা অনুদান পাবেন। পিএম কিষাণে এরকম কোনো কৃষক আত্মহত্যা করুক, কোনো কৃষক মারা যান, কোনো ক্ষয়রাতি বা অনুদানের কোনো প্রভিশনই নেই। 1 বছর যদি দেখেন 2018 থেকে 19, আমাদের এই কৃষক বন্ধুতে 94% কৃষক প্রথম 8 মাসে সর্বমোট 500 কোটি টাকা পেয়েছেন। 1000টি মৃত্যুকালীন নানা রকম দুর্ঘটনা, চাষ করতে গিয়ে এমনি মারা গেছে, তাদের ক্ষতিপূরণের আবেদনে মান্যতা দেওয়া হয়েছে। আর কেন্দ্রীয় সরকারে 48% টাকা পাননি। 10 জনের মধ্যে 7 জন কৃষক, প্রতি 10 জনের মধ্যে 7 জন কৃষক তাদের প্রাপ্য টাকা পাননি। আর বরাদ্দের পরিমাণে, যে মূল বাজেটে যে বরাদ্দের পরিমাণ ছিল এই প্রকল্পের পেছনে, তার মাত্র 49% টাকা ব্যয় করতে পেরেছে। ফলে এই মুহূর্তে আমাদের রাজ্য 100 দিনের কাজে আমাদের বাংলা 1 নম্বরে, দক্ষতা উন্নয়নে বাংলা 1 নম্বরে, কাজের স্বচ্ছতা এবং টেন্ডারিংয়ে বাংলা 1 নম্বরে, ব্যবসা করার সুবিধাতে বাংলা 1 নম্বরে, কৃষকদের আয় বৃদ্ধিতে বাংলা 1 নম্বরে, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ক্ষেত্রে বাংলা 1 নম্বরে, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাতে বাংলা 1 নম্বরে। এই যে বিশ্ব বাংলা এবং সোনার বাংলা, অর্থাৎ আঞ্চলিকতাকে মান্যতা দিয়ে আন্তর্জাতিকতাবাদকে, বাংলাকে ক্রমে ক্রমে ধীরে ধীরে 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরা এবং রিপোর্ট কার্ড প্রকাশ করা, 10 বছর লেগেছে একটা রিপোর্ট কার্ড প্রকাশ করতে। আর সেটা একটা পার্টি অফিস থেকে খোদল বার করে গোল গোল দাগ দিয়ে এই 5 সেকেন্ডে 10 সেকেন্ডে এই এখানে ভুল আছে, এই ওখানে ভুল আছে। একটা রিপোর্ট কার্ড তৈরি করতে সময় লেগেছে আমাদের সরকারের 10 বছর।
লোক, লস্কর, মানুষ, প্রচুর অফিসার্স, একটা সিস্টেম, অনেকে জড়ো হয়ে অনেক ডেটা, অনেক পরিসংখ্যান, সেগুলোকে একটাকে এনে আপনারা জানেন। সেটা একটা 5 মিনিটে বলে দেওয়া হচ্ছে তো এখানে ভুল আছে। এই যে একটা ইতিবাচক রাজনীতির পাশাপাশি বিশৃঙ্খলা তৈরি করা, খুন জখমের প্ররোচনা দেওয়া, লাশ খুঁজে বেড়ানো, অবরোধ করা, ভাঙচুর করা, কথায় কথায় বলা মানুষের মাথা লক্ষ্য করি গুলি ছুড়ব, কথায় কথায় বলা আমরা বদলাও নেব, বদলও করব, এই যে একটা ভায়োলেন্স তৈরি করা, এবং এমন একটা মৌখিক ভায়োলেন্স তৈরি করা যা কর্মীদের সামনে রেখে, কর্মীদের মৃত্যুর বিনিময়ে বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে, রাজ্যকে আনস্টেবল করতে চাইছে। যেখানে এত কাজ হয়েছে, যেখানে আমাদের দৃষ্টিভঙ্গিটা সর্বক্ষণ একটা ইতিবাচক জায়গায় আছে, একটা পজিটিভ জায়গায় আছে, এত সংখ্যক মানুষ সুবিধা পেয়েছে, সেখানে সাদার পাশাপাশি কিছু কিছু মানুষ কালোকে চ্যাম্পিয়ন করতে চাইছে, কালোকে তুলে ধরতে চাইছে। মানুষ ঠিক করবেন, আমরা আমাদের, ওরা যত পারেন গালাগাল করুন, খেউর করুন, উৎসাহ করুন, আমরা বারবার আপনাদের সামনে আসব এই ধরনের কাজ নিয়ে। আমরা যে কাজটা করছি সেই কাজের পরিসংখ্যান, খতিয়ান আপনাদের সামনে তুলে ধরব। আমরা মনে করছি যে বাংলায় অশুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই কিছু আছে, কিন্তু শুভবুদ্ধি মানুষের সংখ্যা অনেক বেশি। নুইসেন্স ভ্যালু পাকানোর মানুষ অনেক আছে, কিন্তু স্ট্রেংথ, সত্যিকারের শক্তিশালী মানুষের সংখ্যা অনেক বেশি। লুম্পেনও হয়তো কিছু আছে, কিন্তু সেই লুম্পেনের থেকে আমার ধারণা সুস্থভাবে ভাবতে চান, সদর্থকভাবে ভাবতে চান, পজিটিভ চিন্তা করতে চান, এই ধরনের মানুষের সংখ্যা বাংলায় এখন বেশি। সেই জন্য আজকে আমি এই কতগুলো তথ্য দিলাম। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমায় করতে পারেন। আমি প্রাথমিকভাবে এই তথ্যটা, যদি একজন একজন করে প্রশ্ন করেন আমার পক্ষে। মার্চ মাসের মধ্যে পুরসভা ভোট করতে চায় রাজ্য সরকার, এই ব্যাপারটা দলগতভাবে কিছু বলবেন? কলকাতা পুরসভা, সেটা আমি আসার আগে টিভিতে দেখছিলাম। এখন দেখুন, আমরা হচ্ছি রাজ্য সরকার চাইতে পারে, নির্বাচন কমিশনে চাইতে পারে। আমরা হচ্ছে কি বলুন তো, আমরা হচ্ছে সারা বছরের, আমরা হঠাৎ পরীক্ষা আসতে পারে, কিন্তু আমরা প্রিপারেশন তো সারা বছর ধরে করি। পরে পরীক্ষা কখন হচ্ছে এই নিয়ে আমাদের কোনো মার্চে হবে, পরীক্ষা এপ্রিলে হবে। দল প্রস্তুত, আমরা তো সারা বছর কাজ করে গেছি। আমরা তো কোনো প্ররোচনা দেওয়া, নুইসেন্স ভ্যালু তৈরি করা, ভাঙচুর করা, এই ধরনের কোনো কাজে আমরা প্রবৃত্ত রাখিনি নিজের। কোনো ইলেকশন হলে হবে, ইলেকশন সময় ইলেকশন হবে, কী বলার আছে আমাদের? অধিকারী তিনি আগামী 19 তারিখ অথবা 18 তারিখ বিজেপিতে যোগদান করতে পারে এমন খবর আসছে। কে খবর দিচ্ছে? খবর আসছে বিভিন্ন জায়গা থেকে, খবর আসছে। কোথা থেকে আসছে? জয়েন করতে পারে বিজেপিতে। কীভাবে দেখছেন? আপনারা চেষ্টা করছিলেন, যতক্ষণ না জয়েন করছেন এই নিয়ে কথা না। আমি আবার তো বলছি, কোনো সম্ভাবনামূলক প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নেই। আমি আগেও বলেছি, যখন একটা হবে তখন আমি উত্তর দেবো। আপনি এক্ষুনি বললেন যে কিছু কিছু অশুভবুদ্ধির লোক আছে, কিছু কিন্তু ম্যাক্সিমামটাই শুভবুদ্ধি। আপনাদের দলের মধ্যেও কিছু কিছু অশুভবুদ্ধির লোক আছে, সেটা আপনি খুঁজে বার করবেন, সেটা আপনার খুঁজে বার করার কাজ। আপনি থাকতে দেখান। আজকে মিহির ঘোষ বলছেন যে জেএনবি জঙ্গি দিয়ে তৃণমূল ভোটকে মারাতে চাইছে। আজকে ছায়াতে চর্চা হতে যেটা আমার সঙ্গে বলেছেন। আর সায়ন্তন বসু আপনি একটা বিতর্কিত মন্তব্য করেছেন যে বাংলায় উত্তরপ্রদেশ মডেল চালু হবে এবং তৃণমূলের যারা বিজেপির উপর অত্যাচার করছে তাদেরকে ধরে ধরে পুলিশ জেল খাটাবে, জেল থেকে বেরোবে, গাড়ি চাপাবে মারাবে। কী বলবেন? ধরুন, এই ধরনের, আমি আবার বললাম, এক ধরনের মৌখিক ভায়োলেন্স তৈরি করা, সারাক্ষণ একটা হিংসার কথা বলা, বিদ্বেষের কথা বলা। এখন বিজেপি এই ধরনের বিদ্বেষ বা হিংসায় বিশ্বাস করে। আমি আগের দিন আপনাদের এখানে বলেছিলাম যে এই লাভ জিহাদ, লাভের সঙ্গে জিহাদ পাশাপাশি বসতে পারে না।
তাই ওরা ভায়োলেন্স তৈরি করতে চায়, ওদের পুরো রাজনীতিতে দাঁড়িয়ে আছে বিদ্বেষের ওপর, বিভাজনের ওপর, ঘৃণার ওপর। তা ওরা ঘৃণার কথা বলবেন, আমরা ভালোবাসার কথাই বলবো, আমরা মৈত্রীর কথাই বলবো, আমরা উন্নয়নের কথাই বলবো। এমনকি যে বিজেপি কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না বিজেপিতে, আমরা তার দিকে ভালোবাসার হাতই বাড়াবো। मेरा ये सवाल है, कुछ खबरों के अनुसार कहा जा रहा है कि 19 तारीख को शुभेंदु अधिकारी अमित शाह की मौजूदगी में बीजेपी ज्वाइन कर सकते हैं। I just answered this question to the fellow because I told them that it is a possibility. So saying about a possibility, I can't answer anything about, you know, the fictitious possibility thing, possible thing. When it will be possible, I will be answering. বলেছে যে নন্দীগ্রামের আন্দোলন সেটা কোনো ব্যক্তির আন্দোলন ছিল না, সেটা কোনো দলের আন্দোলন ছিল না, এটা মানুষের আন্দোলন। কি বলছেন? পৃথিবীর যে কোনো আন্দোলনই তো মানুষের আন্দোলন। এ আর নতুন কথা কি বলেছেন? म्यूनिसिपल इलेक्शन मार्च में भी हो सकता है, एक तो मामला जो आ रही है उसके बारे में, तैयारियों के बारे में थोड़ा बताइएगा। हम दूसरा ऑर्गेनाइज करने वाला की प्रिपरेशन है, क्या जाना क्या कौन सा नुकसान हो सकता है? दो सवाल। आपका पहला सवाल क्या था? पहला सवाल है म्यूनिसिपल इलेक्शन हो सकता है मार्च महीने में, एक तो खबर आ रही है राज्य सरकार की बोली है आ रही है। और Calcutta Municipal Corporation, if state government wish to done it in the March, so I told that we are ready to do it because we did our preparation for the long for whole the year, not for the any temporary time. और शुभेंदु के जाने से पार्टी के लिए टीएमसी पार्टी के लिए शुभेंदु का जाना মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এমনকি আমাদের যদি একজন so Mamata Bandyopadhyay told that if any councillors would go and leave our party, that's our loss. Because we can't, don't want to go anybody, to go into any other party. It's applicable from the councillor level to minister level. It's applicable for anybody. And we are not like fascist party like BJP that we can expel Yashwant Sinha to write a book only. We can corner Lal Krishna Advani to praise Muhammad Ali Jinnah. We are not BJP that we throw Arun Shauri or Shatrugna Sinha because they are anti-Modi. Never. We are not fascist party like BJP. সংগঠনে একটা কথা বলবো, যশবন্ত সিনহা একটা বই লিখেছে, সেই বই লেখার অপরাধে বিজেপি থেকে বার করে দেওয়া হয়েছে। শত্রুঘ্ন সিনহাকে দল থেকে বার করে দেওয়া হয়েছে, অরুণ শৌরীকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। লালকৃষ্ণ আডবাণী জিন্নার খালি প্রশংসা করেছিলেন, দলে কোণঠাসা করে দেওয়া হয়েছে। তো এইটা কি দলীয় গণতন্ত্রের নমুনা? আপনারা শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করছেন। হ্যাঁ, কুণাল তো ঠিকই বলেছেন, উনি তো সত্যি তো দলেই এখনো আছেন, উনি এখনো দলের বিধায়ক, কোর কমিটিতে আছেন, বিরাটভাবে দলে আছেন, উনি দলেরই নেতা। উনি হ্যাঁ, আমি আবার তো বলছি যে আমরা চাই, মমতা বন্দ্যোপাধ্যায় চান, একজন কর্মী চলে গেলেও আমাদের দলের লস। যদি কোনো একজন কর্মী চলে যান আমার দলের, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও প্রোটেক্ট করতে চান, তাকেও রাখতে চান। আমরা চাই না আমাদের দল থেকে কেউ চলে যান, কেউ না। বাই দ্য পার্টি, দেখুন এটা যেটা অদ্ভুত কথা যে বাই দ্য পার্টি ফর দ্য পার্টি, পার্টির জায়গায় জনগণ। গত 10 বছরে আপনাদের চর্চার সবথেকে বড় বিষয় ছিল যে এই সরকার মানুষের ক্ষমতায়নকে প্রাধান্য দিয়েছে এবং সেই জন্য রাজনৈতিক দলরা পেছনে গেছে, ব্যুরোক্রেসি সামনে এসছে। অর্থাৎ বাম জমানা ঠিক উল্টো। অর্থাৎ 10 বছর আমরা দেখতে পাচ্ছি যে ব্যুরোক্রেসির সহায়তা সামনে এসছে এবং সেটা ডাইরেক্ট মানুষের কাজে এসছে। আমাদের পার্টি সব থেকে বেশি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল।
রকেট চ্যাটার্জি বলেছেন যে তার উপর যেভাবে হামলা হচ্ছে তাদের রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিছু নেই, তাই পুরো সময় ইলেকশন সেন্ট্রাল লাইনে গিয়ে করাতে সেটা ওনার মত, উনি বলেছেন। আমরা তা একদমই তা মনে করি না। আমার পরিবার, বাংলার পরিবার, মানুষের পরিবার, ব্যক্তি আপনাদের যারা করছেন তাদের পছন্দ করি না, মানুষ পুরো টিকলে তাদের অবস্থায় সাংবাদিক কুমার মানুষের হ্যাঁ বলেছেন, ব্যক্তিগত আক্রমণ করা তো ভালো নয়। এই যে ক্রমাগত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করা হলো, যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্টিনিউয়াস ব্যক্তিগত আক্রমণ করা, তাহলে তাদের অবস্থাও নিশ্চয়ই তাদের মতোই হবে যারা করেন। আমি কারো কথা ওইভাবে বলতে পারবো না। বলেছেন যে মন্ত্রিত্ব ছাড়ার পর অনেকে আমার পদ নিয়ে কথা বলেছিলেন, মন্ত্রিত্ব ছাড়ার পরও শুভেন্দু অধিকারীর সভায় লোক আসে, সেই লোক তৃণমূলের দেয় না, বিজেপি দেয়। আমি দেখুন, সব কথার ওরকম আপনারা যদি বাক্য ধরে ধরে প্রশ্ন করেন, আমরা এখানে একটা রচনার সারসংক্ষেপ নিয়ে কথা বলতে বসেছি। আপনি যে গোটা রচনা এবং ফুটনোট পর্যন্ত যান, তা আমি তো ঠিক বামনদেব চক্রবর্তী নই যে ব্যাকরণ বই নিয়ে বসে আছি। আমি তো বলছি যে দেখুন 356 তো ওরা অনেকেই বলেছে, আবার ওদের নেতারাই বলছে, অনেক নেতা এটাও বলেছেন যে 356 চালু করা উচিত না, জারি করা উচিত না। অর্থাৎ ওদের নিজেদের মধ্যেই নিয়ে মতদ্বৈধ আছে, মতান্তর আছে। আমরা বরাবর যা বলেছি এখনও তাই বলছি। করে দেখান না 356, বলুন না। बीजेपी ने चिट्ठी लिखी है इलेक्शन कमीशन को, ये कहा गया है कि बांग्लादेश से सटे हुए जो जिले हैं वहाँ अचानक कोई विधानसभा क्षेत्र में वोटर्स बढ़ने लगा है, और उनका संदेह ये है कि बांग्लादेश वोटर्स को अवैध तरीके से यहाँ के वोटिंग राइट्स दे दी गई है, और ड्राफ्ट वोटर लिस्ट को लेकर So this was their old issue. They committed for NRC for this matter, but still they didn't imply it. NRC लागू करो भाई। आप बोल रहे हैं NRC करेगा, NRC का NRC क्यों कर नहीं है? फिर से ये बात क्यों बोल रहे हैं? तो this is the part of NRC issue. So they didn't do it. So why we can tell it about this matter? পঞ্চায়েত ভোটের বিরুদ্ধে অভিযোগ করেছিল রক্তাক্ত হয়েছে, হিংসার ভোট হচ্ছে, কর্পোরেশন ভোট যদি মানছে হয় সেক্ষেত্রে কতটা শান্তিপূর্ণ হবে, এবং আপনারা আপনাদের দলের মধ্যে এই বিষয়টা এখানে পঞ্চায়েত ভোট নিয়ে কিছু গণ্ডগোল হয়েছে ঘটনা, আর তারপর ত্রিপুরার পঞ্চায়েত ভোটের হিসেবটা কি দেখেছেন কি করেছে বিজেপি? ওখানে 98% সিটে ভোট হয়নি, 98% সিটে ত্রিপুরায় জাস্ট ভোট হয়নি। তো ত্রিপুরা ঘটনা সেখানে তো বঙ্গবাসীরই থাকে। আপনারা একটু দেখান ত্রিপুরায় কী হচ্ছে। তো ত্রিপুরায় ভোটের পর সেখানে যদি কাউন্সিলর ভোট বা পুরসভা ভোট শান্তিপূর্ণভাবে হতে পারে, আমাদের এখানে খুবই শান্তিপূর্ণভাবে ভোট হবে। बीजेपी डेलीगेशन आज दिल्ली में चुनाव आयोग से मिले हैं, यहाँ के लॉ एंड ऑर्डर को लेकर के वहाँ पर उन्होंने ज्ञापन भी दिया है और कहा है कि यहाँ पर लॉ एंड ऑर्डर की सिचुएशन बहुत ही खराब है, और अब कहा गया है चुनाव आयोग की तरफ से कि 17 तारीख को एक टीम यहाँ पर आएगी और पूरी व्यवस्था का जायजा लेगी। They have sent the teams earlier also. They sent at least 3 times or 4 times, I think. I now forget about the numbers. They came also in last Lok Sabha also, parliament election also. So what? They can send. They have the authority, but their law and order, the far better than UP or Gujarat in Bengal. Far better. At least. सेंट्रल फोर्स भी यहाँ पर तैनात करने की उन्होंने मांग की है। यहाँ पर जिस तरह से देखा जा रहा है जो हमले हुए गाड़ी, ये सब भी वो सेंट्रल फोर्स पठाए, वो पूरा BSF पठाए, वोट तो होना, चुनाव तो होगा ना। चुनाव तो पीपल उनको राय देगा, तो जो होगा वो देखा जाएगा। আপনি কি পার্লামেন্ট বন্ধ থাকে কিছু বলার আছে পার্টি
সরি, পার্লামেন্টে শীতকাল অধিবেশন বসছে না, বন্ধ রাখছে, তো সেটা নিয়ে ওরা তো কৃষক বিলটাকে ফেস করতে চাইছে না, পার্লামেন্ট বন্ধ রাখছে কেন? কৃষক বিল, এই যে গোটা রাস্তায় আজকে কৃষকরা মাইলের পর মাইল বসে আছে, না খেতে পেয়ে গলার ফাঁস হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওদের সঙ্গে এখানে না বসে এখানে বনগাঁ বা বীরভূমে চলে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ওনাদের সঙ্গে বসা উচিত, কৃষকদের সঙ্গে, অনশনরত কৃষকদের সঙ্গে। তিনি ওইদিকে নজরে দিচ্ছেন না। কৃষকদের ঘাম, রক্ত, অনশন, মৃত্যু নিয়ে কিচ্ছু যায় আসে না বিজেপি। ওদের পাখির চোখ 21 বাংলা দখল করো। ये जो सवाल शीतकालीन जो अधिवेशन है वो रद्द कर दिया गया है, इस पर Because they don't want to face the farmer bills in parliament. They don't believe in democracy, the discourse. They don't believe in any kind of discourse. See, Amit Shah is coming to, he can't even sit with the farmers. He's coming here to Bonga or Birbhum or Purulia, I don't know where he will go. Because his priority is not the farmers, the movementers who are doing the movements. He coming here only to, what is the bird's eye view, 21st 21 का चुनाव। IPS के डेलीगेशन डाका হয়েছিল ডেপুটেশনে, তাদের কারেন্ট স্ট্যাটাস জানতে চেয়ে আজকে আবার কেউ একটা চিঠি দিয়েছে। সে চিঠি ওরা দিতে পারেন, কিন্তু মনে করে দেখুন যে 2013 সালে ঠিক একইভাবে জয়ললিতার সঙ্গে সুপ্রিম কোর্ট, জয়ললিতা সুপ্রিম কোর্টে কেস করেছিল যে 1953 যে 54 যে আইপিএস অ্যাক্ট 6 নম্বর ধারা, তাতে আপনি এরকম রাজ্য সরকারের কোনো আইপিএস অফিসারকে আপনি দেখে মানে ওরকম তলব করতে পারেন না। জয়ললিতা কেসটা জিতেছিলেন 2013 সালে। ওটা আইপিএস অ্যাক্ট অনুযায়ী কোনো রাজ্যের কোনো আমলাকে কেন্দ্র এইভাবে তলব করতে পারে না, স্টেট ক্যাডারকে, মানে রাজ্যের অনুমতি ছাড়া। না, উনি সে সঙ্গে এটাও বলেছেন, সেটা বলছেন, উনি বলেছেন জমের দুয়ারে সরকার। তার মানে পিপলকে উনি জম বলছেন, মানুষকে উনি জম বলছেন, মানুষকে মৃত্যুর সঙ্গে তুলনা করছেন। আমরা তো মানুষের দুয়ারে সরকার বলছি, উনি মানুষটাকে তুলে দিয়ে বলছেন জমের দুয়ারে সরকার ওনারা। তাহলে ওনারা মানুষকে আসলে জম হিসেবে ভাবছেন, মানে মানুষকেও সম্মান করেন না। এই যে 65 লক্ষ লোক প্রথম ফেজে তাহলে যে নাম লেখালো, এটা তাহলে জমের দুয়ার, এদের অপমান করছেন। বিজেপি সেই আক্রমণের ঘটনার পর সেখানে কিছু ঝামেলা হয়, বিজেপি কিছু করেছে, অ্যারেস্ট করে পুলিশ। আজকে বিজেপি গিয়ে মিষ্টি থানার আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে, কী বলছেন? করতেই পারেন ওরা, এবং থানার এগেনস্টে তো সুমোটো কেস হয়েছে অফিসারদের এগেনস্টে। তো রাজ্য সরকার ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছে। তারপরের দিন অন্যান্য বিজেপি নেতাদের যাকে বলে সুরক্ষা, সেটা বাড়ানো হয়েছে। বিষয়টা এখনও তদন্তাধীন, এই নিয়ে আমার আর মন্তব্য করা ঠিক হবে না। আমি না, আমি জানি না, সে দল বলতে পারবে। আলোচনা তো সবসময়ই হতে পারে, আলোচনা তো সবসময়ই হবে। আমি তো বললাম যে আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিই হচ্ছে। আমার মনে হয় এটা নিয়ে আপনারা সৌগত রায়কে প্রশ্ন করুন, এটা নিয়ে আমাকে প্রশ্ন করার, সৌগত রায় একজন স্পোক্স পার্সন দলের, তাকে প্রশ্ন করা এটা ঠিক হবে আপনাদের। সে কি হলে হবে সে আগে পরে দেখা যাবে, সেগুলো পরে। বিভিন্ন সময় পলিটিক্যাল মঞ্চ থেকে সমস্ত নেতাই প্রায় বিজেপির যে সমস্ত নেতারা বাইরে থেকে আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীকে সতীশ সামন্তী। দেখুন, বহিরাগত শব্দটাকে আবার বলছি, আপনারা ভুলভাবে ব্যাখ্যা করছেন, মানে বিজেপি ভুলভাবে ব্যাখ্যা করছে। এখানে বাঙালি অবাঙালি সবাই স্বাগত, এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের যে
ফ্লারিশমেন্ট ঘটেছে, সেখানে অবাঙালিদের একটা বড় ভূমিকা আছে। আমি কি করে গান সিং সোহন পালের মতো প্রয়াত নেতাকে ভুলে যাব? বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরা যাক যে বিড়লা পরিবার বা গোয়েঙ্কা পরিবার, তাদের যে অবদান, সেটা আমরা ভুলতে পারি না। কিন্তু এদের ক্ষেত্রে একটা কমন থিং হচ্ছে, ব্যাপারটাকে বুঝতে হবে যে এরা প্রত্যেকে উত্তম বাংলা বলতেন, এরা বাংলাভাষী প্রায়। একজন মানুষকে জাতিগতভাবে চেনার সবথেকে বড় সুবিধা মাধ্যম হচ্ছে তার ভাষা। প্রশ্নটা বাঙালি অবাঙালি নয়, প্রশ্ন হচ্ছে এখানে যাদের নিয়ন্ত্রণ করতে পাঠানো হচ্ছে তারা বাংলা বলতে জানেন না, যখন গণমাধ্যমের সামনে বাইট দেন একটি বাংলা ভাষা উচ্চারণ করেন না, যখন জনসভায় গিয়ে বক্তৃতা দেন একটি বাংলা বলেন না। আমি যদি মনে করি যে আমি কেরালায়, আমি যদি ওখানে সংঘ প্রচারক হিসেবে যাব, কেউ যাবেন এবং মালায়ালাম ভাষা বলতে জানেন না, ভূমিপত্রটা কি ভালোভাবে নেবেন তাকে? বিহার এখানে নাকি 10 জন, বাংলাকে নাকি 10টা জনে ভাগ করেছে বিজেপি, 10 জনের মাথায় 10 জন পর্যবেক্ষক বসানো হয়েছে ইলেকশনের আগে। সেখানে কোনো ভূমিপুত্র নেই। এই কিছুদিন আগে বিহারে ইলেকশন হলো, সেখানেও 8 থেকে 10টা জনে ভাগ করা হয়েছিল, বিজেপি করেছিল। একজন বাঙালি পাঠাতে দেখেছেন ওখানে বিহারে? ওই 8 থেকে 10 জন পর্যবেক্ষকের মধ্যে একজন বাঙালি ছিল? বিজেপি করেন বা আরএসএস করেন? তাহলে এত বাঙালি বিদ্বেষ কেন? এত বাংলা বিদ্বেষ কেন? বাঙালিকে এত অপমান করা কেন? ভেজিটেরিয়ান নয় বলে? মাছ মাংস খায় বলে? ওরা নিরামিষাশী বলে? মাছ মাংস ব্যান করবেন এসে? প্রশ্নটা কোথায়? সমস্যাটা কোথায়? মাছ খাওয়া বাঙালি পছন্দ নয়? এই যে বাঙালি অবাঙালি এইভাবে বিজেপি গুলিয়ে দিলে হবে না ব্যাপারটাকে। এখানে অবাঙালিরা যারা আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তারা যথেষ্ট আনন্দে আছে, শান্তিতে আছে, নিরাপত্তায় আছে। এবং আমি মনে করি তাদের যারা এখানে তারা খুব ভালো বাংলাও বলেন। আপনি যদি জ্ঞান সিং সোহন পালে বাংলা শোনেন, বা কথা বলছি বিড়লা পরিবার এখানে যারা বড় হয়েছেন, বা গোয়েঙ্কা পরিবার, আপনার নাম বলছি না, বড় শিল্পপতি ধরুন, তাদের যদি বাংলা শোনেন আপনার স্তব্ধ হয়ে যাবেন, এত ভালো বাংলা বলেন তারা। তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা হয় না আমাদের। আমি বলছি এমন লোককে পাঠানো হচ্ছে, এমন বর্গীদের পাঠানো হচ্ছে, এমন হানাদার বর্গীদের পাঠানো হচ্ছে যারা বাংলা ভাষাটা অবধি বলতে চায় না, বাংলা ভাষাটা বলতে ঘৃণা করে, এবং সেই জন্য বাংলা সংস্কৃতি জানে না বলে যে রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে বোলপুরে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আমরা এদের বলছি বহিরাগত। যারা এখানে আছেন, যারা বাঙালি নন, অনেক বাঙালির থেকে বেশি বাঙালি, এমন অবাঙালি আমি দেখাতে পারবো যারা এখানে থাকেন। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য, সতীশ সামন্তর সঙ্গে জওহরলাল নেহরু ঐতিহাসিক ঘটনা যেটা আপনি বলছেন, আমি একটু পরে বেরিয়ে আমি প্রভাতাংশ মাইতি বইটা দেখে নিচ্ছি। कौन कहा? हाँ तो ऑल जो भरभर राव का आतंकवादी कहा ना, उनको भरभर राव वाज टेररिस्ट, दे आर टोल्ड who participated in Bhima Koregaon movement, all were terrorists, BJP told. So now farmers are terrorists, now middle class will be terrorists, students will be terrorists, everybody will shout a single inch word against BJP or Narendra respected Prime Minister. They all are terrorists. So आतंकवादी terrorists होगा ही जरूर, फार्मर तो आतंकवादी होगा ही ना, ये उनका थ्योरी है। বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। সিন্স 1849, ফোন নাম্বার 9875304822।